হ্যাঁ, অবশেষে রাখাল বউরানীকে চিঠি মারফত তার সমস্ত সত্য কথা জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং জানিয়েও দিল। আর সেই চিঠি হাতে পাওয়া মাত্র বউরানী তার জ্ঞান হারিয়ে ফেললেন। সেই সুযোগে কনকলতা সেই চিঠিখানি লুকিয়ে ফেলল। বউরানীর পুরো চিঠিখানা পড়া হলো না। এই ছিল গত পর্বের অংশ। তাহলে আসুন শুনে নেওয়া যাক অন্তিম পর্বটি। নমস্কার, আমরা শুনছিলাম প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস রত্নদ্বীপ। অবশেষে অন্তিম পর্ব। কেমন লাগছে বলুন, একটু কমেন্টের মাধ্যমে জানান না। সত্যি কি খুবই বোর করছি? যদি না করি লাইক শেয়ার করতে ভুলবেন না। সে যাই হোক, আসুন শুনে নিই আজকের অন্তিম পর্বটি। ওদিকে রাখাল বৈঠকখানার বাড়িতে শয্যায় শয়ন করিয়া এই পাশ ওপাশ করিতেছিল। কিয়দূরে টেবিলের ওপর আলো জ্বলিতেছে। বউরানীর অবস্থা মোটেও ভালো নহে। রাত্রি 10টা অবধি সে তাহার সংবাদ পাইয়াছে। কবিরাজ ঘন ঘন অন্তঃপুরে যাতায়াত করিতেছেন। সে মনে মনে ভাবিতেছে, এ আমি কি করিলাম? ইন্দুর শরীর যেই রূপ দুর্বল, তাহাতে এই অবস্থায় এই বিষম আঘাত সহ্য করিতে পারিবে না, ইহা আমি বুঝিলাম না কেন? ইহা বুঝিবার জন্য বিশেষ বুদ্ধিমত্তারও তো প্রয়োজন ছিল না। ছি ছি, আমি কি নির্বোধ, কি নির্বোধ! ইন্দু যদি না বাঁচে, তবে আমি তো তাহাকে হত্যা করিলাম। হত্যা বলিয়া হত্যা একেবারেই জবাই, নিষ্ঠুরতার অ্যাক্সেস। স্ত্রী হত্যা করিব, ইহাও কি আমার অদৃষ্টে ছিল? ছি ছি, অদিষ্ট লইয়াই পৃথিবীতে আসিয়াছিলাম। রাখালের চক্ষু দিয়া প্রবল অশ্রুপ্রবাহ ছুটিল। বালিশে মুখ গুজিয়া সে কাঁদিতে লাগিল। কিয়ৎক্ষণ পর কতকটা আত্মসম্বরণ করিয়া ভাবিতে লাগিল, যাহা আমি আশা করিয়াছিলাম তাহা হইবার নহে। স্পষ্টই বোঝা যাইতেছে, যদি ইন্দুর বিবাহ করিবার মত হইত, তবে সে আমার পত্র পড়িয়া কখনোই এত দূর আঘাত পাইত না। নৈরাশ্যজনিত কতকটা দুঃখ সে পাইত বটে, সন্দেহ নাই, কিন্তু আশার সূচনাও তাহার মধ্যে একটু থাকিত। কিন্তু তাহা হয় নাই। আর কেমন করিয়াই বা হইবে? এখানেও আমার হিসাবে ভুল। আজন্ম হিন্দু সংস্কারের অধীন হিন্দু গৃহে প্রতিপালিতা, সে কেমন করিয়া পত্তান্তর গ্রহণের কথা মনে স্থান দিবে? কত শতাব্দী ধরিয়া যেই দেশে কুলরমণীগণ বিধবার অন্য প্রতিগ্রহণকে মহাপাপ বলিয়া মনে ধারণা করিয়া আছিয়াছেন, তাহাদের বংশে জন্মিয়া হঠাৎ কোনো রমণী কি বংশ পরম্পরাগত বদ্ধমূল সেই সংস্কারকে উৎপাটিত করিতে পারেন? আমার তাহা আশা করাই বাতুলতা হইয়াছিল। আমি বাতুল নহি তো কি? না, বাতুল হইলে তো বাঁচিয়া যাইতাম, এই দুঃসহ মর্মযাতনার হস্ত হইতে নিষ্কৃতি পাইতাম। রাখাল শয্যায় উঠিয়া বসিয়া করতলে মস্তক রাখিয়া চক্ষু মুদিত করিয়া বলিতে লাগিল, আহা, যদি পাগল হইয়া যাইতাম, যদি পাগল হইয়া যাইতাম। কাছারির পেটা ঘড়িতে ঢং করিয়া 1টা বাজিলে রাখাল হঠাৎ চমকিয়া উঠিল। সে তখন শয্যা হইতে নামিয়া একটা জানালার কাছে গিয়া দাঁড়াইল। এইখান হইতে অন্তঃপুরের প্রবেশদ্বার দেখিতে পাওয়া যায়। আকাশে মেঘ আছে, তাই জ্যোৎস্না ভালো করে ফুটিতে পারিতেছে না। সেই সামান্য আলোকেও রাখাল যেন অনুভব করিল দাস দাসীগণ মাঝে মাঝে সেই দ্বার পথে যাতায়াত করিতেছে। শূন্য দৃষ্টিতে রাখাল দ্বার পানে চাহিয়া কিয়ৎক্ষণ দাঁড়াইয়া রহিল। অবশেষে শ্রান্তি অনুভব করিয়া শয্যায় ফিরিয়া আসিল। চক্ষু মুদিত করিয়া পড়িয়া রহিল, যদি নিদ্রা আসে। কিন্তু যে হতভাগ্য, নিদ্রা তার কাছে আসিবে কেন?
কিছুক্ষণ এইরূপে পড়িয়া থাকিবার পর রাখাল চকিত হইয়া শুনিল তাহার বন্ধ দুয়ারে কে বাহির হইতে করাঘাত করিতেছে। বিদ্যুতের মতো সহসা এই চিন্তা তাহার মনে প্রবেশ করিল, বুঝি বউরানীর অন্তিম সময় উপস্থিত হইয়াছে, সেই সংবাদই কেহ তাকে দিতে আসিয়াছে। তৎক্ষণাৎ উঠিয়া বসিয়া জড়িত কণ্ঠে রাখাল বলিল, কে? কোনো উত্তর নাই। দ্বারে কড়ার তাড়না পূর্বত চলিতে লাগিল। রাখাল তখন উঠিয়া কম্পিত করে দ্বার মোচন করিয়া সবিস্ময়ে দেখিল এক বিধবা বেশিনী রমণী মূর্তি। কম্পিত জড়িত কণ্ঠে জিজ্ঞাসা করিল, কে? কে তুমি? রমণী নীরবে কক্ষ মধ্যে প্রবেশ করিয়া ক্ষিপ্র হস্তে দ্বার বন্ধ করিল। পরে রাখালের দিকে ঘুরিয়া দাঁড়াইল এবং মাথার কাপড় পশ্চাতে একটু টানিয়া দিয়া একগোছা চুল কানের কাছে আসিয়া পড়িয়াছিল তাহা সরাইয়া রাখালের পানে চাহিয়া রহিল। রাখাল দেখিল রমণী যুবতী, বয়স অনুমান ২০ বর্ষ। মুখখানি সৌন্দর্যের প্রভায় ঝলমল করিতেছে, কেবল চক্ষু দুইটি যেন একটু বিষ। রাখাল আবার জিজ্ঞাসা করিল, তুমি, আপনি কে? রমণী বলিল, আমি কনকলতা। রাখাল কনকলতার নাম জানিত, দূর হইতে একবার তাহাকে না দেখিয়াছে এমন নয়। বলিল, ও, তা কি খবর? বউরানী কেমন আছেন? কনক গম্ভীরভাবে বলিল, মোটেই ভালো নেই। রাখাল রুদ্ধশ্বাসে বলিল, ভালো নেই? তবে কি? বলিয়াই আর তাহার কথা বাহির হইল না। সে ফ্যালফ্যাল করিয়া কনকের মুখের দিকে চাহিয়া রহিল। কনক পূর্ববৎ বলিল, কোবরে জবাব দিয়েছে, রাত কাটে কিনা সন্দেহ। এই কথা শুনিয়া রাখাল পালঙ্কের প্রান্তে মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। কনক বাতিটা উজ্জ্বল করিয়া দিল। খড়খড় করিয়া চেয়ারখানা পালঙ্কের নিকট টানিয়া আলোকের দিকে মুখ করিয়া বসিল। প্রায় ১ মিনিট কাল নীরবে থাকিয়া অতি মিষ্ট আর অতি কোমল স্বরে বলিল, সে আর এখন ভাবলে কি হবে বলুন? যার অদৃষ্টে যা লেখা আছে তা তো হবেই, সে কি কেউ খণ্ডাতে পারে? চোখের জল ফেলবেন না। ছি, আপনি তো জ্ঞানবান। রাখাল ধীরে ধীরে মাথাটি তুলিল, জিজ্ঞাসা করিল, বউরানী কি আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? না, তার কি জ্ঞান আছে? জ্ঞান নেই? কতক্ষণ থেকে অজ্ঞান আছেন? সেই আপনি যখন চিঠি দিয়ে বেরিয়ে এলেন তারপর থেকেই। ওই ২-১ বার মাত্র খুব অল্প সময়ের জন্য জ্ঞান হয়েছিল, নইলে বরাবরই তো অজ্ঞান রয়েছেন। রাখাল ভাবিতে লাগিল, চিঠির কথা তো এ জানে দেখিতেছি, এতক্ষণ কি আর চাপা আছে? বাড়ির সবাই জানিয়াছে সন্দেহ নাই, তা জানো, কিন্তু কোনো গোলমাল এখনো উঠিল না কেন? বোধহয় বউরানীকে লইয়া সকলে ব্যস্ত, প্রাণ লইয়া টানাটানি, তাই এখনো আমার কথা কেহ ভাবে নাই। কিন্তু এই কনকলতা আসিয়াছে কি অভিপ্রায়? রাখালকে চিন্তাকুল দেখিয়া কনক সান্ত্বনা স্বরে বলিল, আপনি বউরানীকে আজ যেই চিঠিখানি দিয়ে এসেছিলেন, বুঝেছেন রাখালবাবু, সেই চিঠিখানি ভাগ্যিস প্রথমে আমার হাতে পড়েছিল, আমি সেইখানি লুকিয়ে ফেলেছি। রাখাল আশ্চর্য হইয়া বলিল, আপনি চিঠি লুকিয়ে ফেলেছেন কেন? কনক চেয়ারে একটু নড়িয়া চড়িয়া একবার রাখালের পানে আর একবার ভূমির দিকে চাহিয়া বিষণ্ণ স্বরে বলিল, সেই চিঠি অন্য লোকের হাতে পড়লে এতক্ষণ কি রক্ষে থাকত? পুলিশে এতক্ষণ। রাখাল বলিল, থানা পুলিশ এলে কি হতো? কি না হতো
সর্বনাশ হতো, আপনাকে বেঁধে নিয়ে যেত। তা যেতই, তার জন্য আপনার মাথা ব্যথা কিসের? কনক ঠোঁট দুইখানি ফুলাইয়া অভিমানী স্বরে বলিল, মাথা থাকলেই মাথা ব্যথা হয়। আপনার হাতে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেত, তাই আমার চোখে দেখতে হতো। কেন? আমার বুকটা কি পাথর দিয়ে গড়া, নাকি লোহা দিয়ে গড়া? শেষের দিকে কনকের কণ্ঠস্বর ভারী হইয়া আসিয়াছিল, তাহার চক্ষু যুগল ছলছল করিতে লাগিল। এই সকল ভাবভঙ্গি দেখিয়া রাখালের বিস্ময় উত্তরোত্তর বর্ধিত হইয়া চলিল। জিজ্ঞাসা করিল, আপনি কি শুধু এই কথা বলতেই এখানে এসেছেন? কনক রাখালের পানে একটি কটাক্ষবাণ হানিয়া বলিল, কেন? এসে কি কোনো দোষ করেছি? আপনি বিরক্ত হয়েছেন? রাখাল এই প্রশ্ন উপেক্ষা করিয়া বলিল, এত রাত্রে কি করে এলেন? আজ অন্দরে সব দরজাই খোলা রয়েছে, আমি একটু সুযোগে টুপ করে বেরিয়ে এসেছি। রাখাল একটু বিরক্তি স্বরে বলিল, আপনার সাহস তো কম নয়। কনক মধু ছড়াইয়া বলিল, আমাকে বারবার আপনি আপনি বলে কেন লজ্জা দিচ্ছেন? আমি তো মান্যগণ্য কেউ নই, আমি আপনার দাসী মাত্র। শেষ কথাটির সঙ্গে সঙ্গে কনক দ্বিতীয়বার রাখালের প্রতি এক বিলোল কটাক্ষ নিক্ষেপ করিল। তাহার পর মুখটি নত করিয়া বলিল, সাহস কি আর সাধে হয়েছে? প্রাণের দায়। রাখাল বুঝিল ইহার মধ্যে কোনো গূঢ় অভিসন্ধি আছে। জিজ্ঞাসা করিল, তোমার প্রাণের আবার কি দায়? কনক কোনো কথা কয় না, তাহার মস্তক যেমন অবনত ছিল তেমনই রহিল। একটু অপেক্ষা করিয়া রাখাল আবার কহিল, তোমার উদ্দেশ্যটা কি? আর নয়নে রাখালের প্রতি চাহিয়া লজ্জা জড়িত স্বরে থামিয়া থামিয়া কনক বলিল, যদি দাসীকে চরণে স্থান দেন, এই আশায় এসেছি। আর উদ্দেশ্য কি? এই বলিয়া একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। কথাটা শুনিয়া রাখালের পিত্ত শুদ্ধ জ্বলিয়া গেল। ঘৃণায় সে মুখ অন্যদিকে ফিরাইল। কয়েক মুহূর্ত পর কনক কাতর কণ্ঠে বলিতে লাগিল, দেখুন, বউরানীর কপালে যা ছিল তা তো হলো। বোধহয় রাত পোয়াতে পোয়াতে সব শেষ হয়ে যাবে। এত বিষয়, এত রাজার সম্পত্তি 12 ভূতে লুটেপুটে খাবে। সে কি ভালো? আপনি কেন ভোগ করুন না? আপনার তো আপনার তো রাখাল মুখ ফিরাইয়া বলিল, আমার কি? কনক মাথার কাপড় একটু সম্মুখে টানিয়া বিনা বিনিন্দিত কণ্ঠে বলিল, আপনার তো বিধবা বিবাহ করতে কোনো আপত্তি নেই। রাখাল বিদ্রূপের স্বরে বলিল, তোমাকে নাকি? ক্ষতিই বা কি? আমিও ব্রাহ্মণেরই মেয়ে। আমার বাপেরা বেশ ভালো কুলীন ছিলেন। রাখাল পূর্ববৎ বলিল, সেই কুল তুমি উজ্জ্বল করতে চাও? এই শ্লেষকে গ্রাহ্য না করিয়া কনক বলিল, আপনি যেমন ভবেন্দ্র সেজে আছেন সেই ভবেন্দ্রই থাকবেন। কে জানবে বলুন? আমরা দুজনে রাজার হালে থাকব। রাখাল মনে মনে বলিতে লাগিল, এ মানবী না পিশাচি? উফ, কি অর্থলোভ! আমি যে কোনো কালে ইহাকে পত্নীভাবে ভালোবাসিতে পারিব, বউরানীকে লিখিত আমার চিঠি পড়ার পর সে আশা অবশ্য ইহার নাই। কেবলমাত্র বিষয়ের লোভে ধর্মে জলাঞ্জলি দিতে প্রস্তুত হইয়াছে। উফ, কি শয়তানি! রাখালকে নীরব দেখিয়া কনক কটাক্ষ হানিয়া বলিল, একটা উত্তর দিন।
দাসীকে চরণে রাখবেন কি? দন্তে দন্ত চাপিয়া কঠোর স্বরে রাখাল বলিল, ইচ্ছে করছে তোমায় চিৎ করে ফেলে তোমার গলাতেই চরণ দুইখানি রাখি। একটা স্ত্রী হত্যা করেছি, লোভ হচ্ছে আরও একটা না হয় করি। যাহা বাহান্ন তাহা তিপান্ন। কনক উঠিয়া দাঁড়াইল। মুহূর্ত মধ্যে অভিনেত্রীর ভাবভঙ্গি সমস্তই পরিবর্তিত হইয়া গেল। কমনীয় কণ্ঠে বলিল, রাখালবাবু, আমারও যে সেই লোভ হচ্ছে না তা নয়। যদি তা করেন, ওই পা দুখানি যদি আমার গলায় চেপে আমার এই ব্যর্থ কলঙ্কিত জীবন শেষ করে দিতে পারেন, তাহলে বোধহয় আমি যে আমিও উদ্ধার হয়ে যাই। কিন্তু সেসব কাব্য, সে হবার নয়। দিন, আমি আপনার পায়ের ধুলো নেব। আমার প্রগল্ভতা ক্ষমা করবেন। বলিয়াই কনক ক্ষিপ্রকারে রাখালের পদযুগল স্পর্শ করিল। কনকের এই অভিনয় আচরণ দেখিয়া রাখাল অবাক হইয়া গিয়াছিল। তাহাকে বিস্ময়ের অবসর না দিয়া কনক বলিতে লাগিল, আপনার সেই চিঠি পড়ে অবধি আপনার পায়ের ধুলো নেবার জন্য আমি ছটফট করছিলাম। মানুষ যে এমন সাচ্চা, এমন ত্যাগী হতে পারে, তা আমার ধারণাই ছিল না। আমি আপনাকে প্রেম জানাতে আসিনি রাখালবাবু, ভক্তি জানাতেই এসেছিলাম। কিন্তু অঙ্গার ও শত ধৌতানো, তার ময়লা যাবে কোথা বলুন? ওরই মধ্যে দুষ্টুমি বুদ্ধিও এলো। ভাবলাম একটুখানি অভিনয় না হয় করেই দেখি। হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমি নিষ্ঠাবতী হিন্দু বিধবা টিধবা কিছুই নই। আমি একজন অভিনেত্রী। মুখে রং মেখে কলকাতার পেশাদারি থিয়েটারের স্টেজে দাঁড়িয়ে প্রেম করে করে আর প্রেমের গান গেয়ে গেয়ে আমার মুখের রক্ত উঠে গেছে রাখালবাবু। আমার প্রকৃত পরিচয় এখানে কেউ জানে না। আজ আপনি জানলেন। আপনি যেমন সেজে এসেছেন, আমিও তাই। রাখাল বলিল, আপনি সেজে এসেছেন কেন? আমার অদৃষ্টের দোষ। সেসব অনেক কথা রাখালবাবু, অবসর পায় তো অন্য কোনো সময় বলবো। আর অদৃষ্টের দোষই বা কেন বলি, বরং গুণই বলাটা উচিত। আপনার মতো লোক যে পৃথিবীতে আছে, এইখানে না এলে তা আমি জানতে পারতাম না। আমি এখানে আর বেশি দিন থাকবো না, কিন্তু যেই কদিন আছি আপনার কোনো উপকার যদি করতে পারি আমি করব। এখন তবে আসি, প্রণাম। রাখাল কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে কনকের পানে চাহিল, বলিল, একটু বসুন, বউরানীর কথা আপনাকে জিজ্ঞাসা করি। কনকলতা আবার উপবেশন করিল। রাখাল বলিল, চিঠিখানি আপনার হাতে কি করে পড়ল? যে অবস্থায় চিঠি কনকের হস্তগত হইয়াছিল তাহা সে বর্ণনা করিল। রাখাল বলিল, তারপর দুই একবার যে বউরানীর জ্ঞান হয়েছিল, তখন আপনি কাছে ছিলেন? ছিলাম। তিনি কি বললেন তখন? বিশেষ কিছুই বলেননি। রাখাল সংকোচের সহিত জিজ্ঞাসা করিল, আমার ওপর কি খুবই বিরক্ত হয়েছেন বলে বোধ হল? কনক গম্ভীরভাবে বলিল, রাখালবাবু, সেই কথা জিজ্ঞাসা করা বৃথা। জ্ঞান হলে চিঠিখানার খোঁজ পর্যন্তও তিনি আর করেননি। রাখাল একটি দীর্ঘশ্বাস পরিত্যাগ করিল। কনক বলিতে লাগিল, এখন আর সেই সব ভেবে কি হবে বলুন? আপনি যে শেষ রক্ষে করেছেন, এই জন্য বউরানী নিশ্চয়ই আপনার ওপর খুব কৃতজ্ঞ। এখন ভাগ্যে ভাগ্যে যদি তিনি বেঁচে ওঠেন তাহলেই মঙ্গল। আপনি এখন কি করবেন? রাখাল বলিল, আমি এখান থেকে চলে যাব। বউরানীর জীবনের আশঙ্কা নেই, শুধু এইটুকু সংবাদটুকু জানতে পারলে আমি চলে যাই।
কোথায় যাবেন? কিছু স্থির করিনি, যেদিকে দু চক্ষু যাবে। কনক বলিল, রাখালবাবু, আমার একটি অনুরোধ রাখবেন? কি বলুন? যাবার পূর্বে আমার সঙ্গে একবার দেখা করে যাবেন। কেন? বিশেষ কারণ আছে। কি কারণ? সে তখনই বলবো। এখন শুধু এইমাত্র বলি, যদি আমার সঙ্গে দেখা না করে চলে যান, তবে না জেনে আপনি একটা মানুষের সর্বনাশ করে ফেলবেন, অথচ সে নির্দোষ। আমায় কথা দিন যে আমার সঙ্গে দেখা না করে আপনি যাবেন না। রাখাল ধীরে ধীরে বলিল, এর মধ্যে কি গূঢ় রহস্য আছে কোনো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনি যখন অত করে বলছেন, তখন তাই হবে। কনক উঠিল, বলিল, এখন তবে আসি, প্রণাম। রাখালও উঠিয়া দাঁড়াইল। কনকের পশ্চাৎ পশ্চাৎ দ্বার অবধি গিয়া বলিল, এখন গিয়ে বউরানীকে কেমন দেখেন, রামাকে দিয়ে বলে পাঠাবেন। আচ্ছা, পাঠাচ্ছি, বলিয়াই কনক চলিয়া গেল। কিয়ৎক্ষণ পর রামা আসিয়া সংবাদ দিল, রাত্রি 2টার সময় বউরানী জাগিয়াছিলেন, কথাবার্তাও কহিয়াছেন, দুগ্ধ পান করিয়াছেন, এখন আবার ঘুমাইতেছেন। এই সংবাদ শুনিয়া রাখালের মন কতকটা সুস্থির হইল। কনকের সহিত কথোপকথন, তাহার কর্তৃক সেই গূঢ় রহস্যের ইঙ্গিত প্রভৃতি ভাবিতে ভাবিতে শেষ রাত্রিতে সে ঘুমাইয়া পড়িল। প্রভাত হইলে রাখালের নিদ্রাভঙ্গ হইল। সে তখন শয্যা ত্যাগ করিয়া ছাদে গিয়া বেড়াইতে লাগিল। কিয়ৎক্ষণ পর মুখাদি প্রক্ষালন করিয়া আসিয়া শুনিল, বউরানী জাগিয়াছেন, ভালো আছেন, ঔষধ পান করিয়াছেন। কবিরাজ বলিয়াছেন, আর কোনো আশঙ্কা নাই। ইহার অল্পক্ষণ পর একজন ঝি আসিয়া বলিল, রানীমা তাহাকে স্মরণ করিয়াছেন। রাখাল জিজ্ঞাসা করিল, বউরানী কি করছেন? সুরদিদি তার কাছে আছেন, তারই সঙ্গে কথাবার্তা কইছেন। সুরবালা নামী এক অনাথা ব্রাহ্মণ কন্যা অন্তঃপুরে আশ্রয় গ্রহণ করিয়া আছে, ইহা রাখাল জানিত, কিন্তু তাহাকে চক্ষে কখনো দেখে নাই। সে ইহাও জানিত, সুরবালা বউরানীর একজন প্রিয় পাত্রী। রাখাল অন্তঃপুরে প্রবেশ করিতেই রানীমা বলিলেন, হ্যাঁ বাবা, তোর মুখ চোখ কি হয়ে গেছে? রাত্রে ঘুমোসনি বুঝি? রাখাল কোনো উত্তরই করিল না, নত নেত্রে দাঁড়াইয়া রহিল। তাহার চক্ষু দিয়া ফোঁটা ফোঁটা করিয়া জল পড়িতে লাগিল। রানীমা বলিলেন, ভবেন, কাঁদিস নে, কাঁদিস নে। তোর চোখে জল দেখলে আমার বুকটা যে ফেটে যায় বাবা। রাত দুপুরের পর থেকে আর ফিট হয়নি, তখন থেকে বৌমা ভালোই আছেন। ভয় কি? কবরেজ বলে গেছেন, আর কোনো ভয় নেই। কাল রাত্রে তুই কি খেলি না খেলি কিছুই আমি দেখতে পারিনি। যা, স্নান করে আয়, আমি তোর আর্নিকে জোগাড় করে রাখি। আর্নি করে একটু জল মুখে দে। যাবি? বৌমাকে এক্ষুনি দেখবি? রাখাল নীরবে মাথা নাড়িল। স্নান আর্নি করিয়া জলযোগান্তে রাখাল যখন বাহিরে আসিল, তখন 9টা বাজিয়াছে। বৈঠকখানা বাড়ির নিকটস্থ হইয়া দেখিল, বারান্দায় বেঞ্চিখানির ওপর খগেন্দ্রনাথ বসিয়া আছে। তাহার গায়ে ইংরেজি সাইক্লিং পোশাক, মাথায় শোলা হ্যাট। বাইসাইকেলখানি বারান্দার নিচে রাখা রহিয়াছে। রাখালকে দেখিবা মাত্র সে উঠিয়া দাঁড়াইল, টুপি খুলিয়া বলিল, নমস্কার মশাই। রাখাল বলিল, নমস্কার। আপনি হঠাৎ যে? কোথা থেকে? কলকাতা থেকে আসছি, আপনার কাছে একটা বিশেষ কার্য আছে। কার্য আছে? আচ্ছা বেশ, স্নান টান করুন, জল খান।
তারপর কাজের কথা হবে এখন। খগেন্দ্র বলিল, আগে না, বিশেষ জরুরি কথা। আমায় আবার বিকেল 3টের গাড়িতে ফিরতে হবে। কথাটা সেরেই ফেলা যাক না। লোকটার ভাব দেখিয়া রাখাল মনে মনে একটু বিরক্ত হইল। ভাবিল, ভগিনী তো থিয়েটারের অভিনেত্রী, ইনি আসিয়াছেন যেন একটি নবাব। বলিল, আচ্ছা, অপেক্ষা করুন, আমার অবসর হলে আপনাকে ডেকে পাঠাবো। বলিয়াই রাখাল সিঁড়ি দিয়া ওপরে উঠিয়া গেল। খগেন্দ্র মনে মনে বলিল, ছিলেন তো রেলের কেরানি, 25 মুদ্রা বেতন, এইখানে আসিয়া নবাব হইয়াছেন। নবাবই তোমার শীঘ্রই ভাঙিয়া দিতেছি। খগেন্দ্র সেইখানে বসিয়া অপেক্ষা করিতে লাগিল এবং মাঝে মাঝে পকেট হইতে ঘড়ি খুলিয়া দেখিতে লাগিল। 1/2 ঘণ্টা হইয়া গেল, তবুও বাবু ডাকাইয়া পাঠাইলেন না। তখন খগেন্দ্র আপন মনে বলিয়া উঠিল, ড্যাম, আমি যে কিসের জন্য এখানে বসে উমেদারি করি, উমেদার আমি নাকি ওই রাস্কেল? নিজেই যাই, থোড়াই কেয়ার করি। বলিয়াই খটমট শব্দে বুটের আওয়াজ করিতে করিতে খগেন্দ্র সিঁড়ি দিয়া উঠিয়া গেল। রাখাল তাহার শয়নকক্ষে খোলা জানালার কাছে একখানি ইজি চেয়ার টানিয়া বসিয়া আকাশ পাতাল চিন্তা করিতেছিল। হঠাৎ জুতার শব্দে চমকিয়া দ্বারের পানে চাহিয়া দেখিল। খগেন্দ্র প্রবেশ করিয়া ব্যঙ্গস্বরে বলিল, ভারী ব্যস্ত আছেন নাকি? বলিয়াই একখানা চেয়ার টানিয়া উপবেশন করিল। বিরক্তিতে ভ্রুকুঞ্চিত করিয়া রাখাল বলিল, আপনি কি চান? পকেট হইতে রুমাল বাহির করিয়া হাত ঘুরাইতে ঘুরাইতে খগেন্দ্র বলিল, আমার কিছু টাকার প্রয়োজন। রাখাল বলিল, তা আমার কাছে কেন? আপনার ভগ্নির বেতন বাবদ যদি কিছু বাকি থাকে, আপনার ভগ্নিকে নিয়ে গিয়ে বলুন। দেওয়ানজি নেই, নায়েব দেওয়ান আছেন, তিনিই হিসেব করে দেবেন। খগেন্দ্র মনে মনে বলিল, নবাব? প্রকাশে বলিল, আগে না, ভগ্নির বেতনের হিসেব নয়, আপনার কাছে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখি। বেশি নয়, এই উপস্থিত 1,00,000 টাকা, আর মাসে মাসে বেঙ্গল ব্যাংকের ওপর 2,000 টাকার একখানি করে চেক, এটা হলেই হবে। বিস্ময় বিস্ফারিত নেত্রে রাখাল খগেন্দ্রের মুখের পানে চাহিল। শেষে বলিল, নেশা টেশা কিছু করেন? করতাম, ইদানিং টাকার অভাবে তার বড় পারিনে। 1 বোতল জুনিয়রকার তো আমার জলযোগ ছিল। নেশা করে আপনার কাছে আসেনি, দিব্যি সাদা চোখেই এসেছি। টাকাটা ঝটপট বের করুন দেখি। 1,00,000 টাকার কোম্পানির কাগজ যদি মজুদ থাকে তবে তাই এন্ডোস করে দিন, কিংবা ব্যাংকের ওপর চেক হলেও চলতে পারে। কলকাতায় গিয়েই আমি ভাঙিয়ে নেব এখন। রাখাল বলিল, আপনাকে আমি কেন টাকা দেব? খগেন্দ্র হাহা করিয়া হাসিয়া উঠিয়া বলিল, আমি যে আপনার ভাই হই। পরে স্বর নামাইয়া বলিল, আপন ভাই নয়, মাসতুতো ভাই, অর্থাৎ ওই চড়ে চড়ে যা হয়। তা এত বড় বিষয়টা একলা একলাই খাবেন? মাসতুতো ভাইকেও কিছু বকরা দিন। সমস্ত বিষয় স্বচ্ছন্দে ভোগ করুন। আমি কেবল নগদ 1,00,000 আর মাসে মাসে 2,000 টাকা পেলেই সন্তুষ্ট থাকব। তা এখন বাংলা কথাটা বুঝলেন তো? রাখাল বলিল, বাংলা কথাটা কি? কথাটা এই যে আপনি মোটেই ভবেন্দ্র চাটুর্যে নন, আপনি রাখাল ভট্টাচার্যি। খুসরুপুরে ঘটাঘট করে টেলিগ্রাফ করতেন, ঘটাঘট করে টিকিট বেচতেন। ট্রেন এলে ছেঁড়া জুতো ফটাফট করে ট্রেন পাস করাতে প্ল্যাটফর্মে ছুটতেন। তা এখন বুঝলেন তো, নাকি আরও টিকে আবশ্যক? রাখাল বলিল,
এইসব আপনি জানলেন কি করে? খগেন্দ্র বুক চিতাইয়া বলিল, বিস্তর পরিশ্রম করে, বিস্তর অর্থ ব্যয় করে। রাখাল বলিল, তবে আপনার সমস্ত পরিশ্রমই বৃথা। কারণ? কারণ আপনি টাকা পাবেন না। খগেন্দ্র একটুও দমিল না। টাকা পাবো না? না। খগেন্দ্র কয়েক মুহূর্ত ভাবিল, শেষে বলিল, রাখালবাবু, আপনি বোধহয় মনে করেছেন সব ফাঁকা আওয়াজ। তা কিন্তু নয় মশাই। বোধহয় ভাবছেন আমি এত বড় সম্পত্তিটার মালিক। ও কোথাকার কে? ও আমার কী বা করতে পারবে? সাক্ষী সাবুদি বা কোথায় পাবে? মশাই, আমরা কলকাতার লোক, কাঁচা কাজ করি নে। প্রমাণ, সাক্ষী সাবুদ সমস্তই মজুদ। আমি আপনার ময়নামতিতেও গিয়েছিলাম, বসন্তপুরেও গিয়েছিলাম, খুসরোপুরেও গিয়েছিলাম। আর আপনি যেখানে কখনোই যাননি সেই তিনতারিয়া মঠে অবধি গিয়েছিলাম। খুচরোপুরে আপনার সিগন্যালম্যান, পানি পাড়ে, দুইজন খালাসি, এরাও ছুটি নিয়ে এসেছে। কলকাতায় আমার বাড়িতেই বসে ডাল রুটির শ্রাদ্ধ করছে। তারাই শনাক্ত করবে আপনি তাদের ভূতপূর্ব ছোটবাবু রাখাল ভট্টাচার্য কিনা। আর তিনতরিয়া মঠের 4 জন সন্ন্যাসীকেও এনেছি। ওই গোসাই লক্ষ্মণ গির, ভৈরগীর, বাসুদেব গির আর দামোদর গির। তাদের গাঁজার গন্ধে বাড়িতে আমার টেকা দুষ্কর হয়ে উঠেছে। তারা আপনাকে দেখেই বলবে আপনি তাদের ভূতপূর্ব মহান্ত ভজানন্দন গির 201 কিনা। সাক্ষীগুলিকে টাকা দিয়ে মশাই যে ভাঙিয়ে নেবেন সেই পথ খোলা রাখিনি। আমার বাড়ির দরজায় 4 জন দারোয়ান অষ্টপ্রহর পাহারা দিচ্ছে। তার সমস্তই তো এখন শুনলেন। টাকাটা চটপট বের করুন দেখি। নয়তো বলুন কৃষ্ণনগরে গিয়ে পুলিশ সাহেবের কাছে সব ব্যাপারটা কাল বলি। এখানে পিনাল কোড আছে? না থাকে তো দেওয়ানজি সেরেস্তা থেকে আনিয়ে ওই 419 ধারাটা দেখুন দেখি একবার। রাখাল তাচ্ছিল্যের সহিত বলিল, দেখেছি। দেখেছেন তো? 3টি বছর শ্রীঘর। তা এখন আপনার মতটা বদলালো কি? রাখাল হাই তুলিয়া বলিল, না, আপনি টাকা পাবেন না। আমায় মিথ্যেই ভয় দেখাচ্ছেন। আমি কালই বৌরানীর কাছে সকল কথা প্রকাশ করেছি। ইহা শুনিয়াই খগেন্দ্র আকাশ হইতে পড়িল। বলিল, অ্যাঁ, প্রকাশ করেছেন? হ্যাঁ, আপনার ভগ্নীই হন আর যেই হন, সেই কনকলতাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। বলিয়াই ভৃত্যকে ডাকিল। ভৃত্য আসিয়া বলিল, বাবুকে নিচে নিয়ে যা, স্নান টানের বন্দোবস্ত করে দেয়। আর যদি ওনার বোনের সঙ্গে দেখা করতে চান, অন্দরে ঝিকে ডেকে রানিমার কাছে এত্তেলা পাঠিয়ে দিস। নামিয়া আসিয়া বারান্দায় খগেন্দ্র ধপাস করিয়া বেঞ্চিখানার ওপর বসিয়া পড়িল। ভৃত্য এক বাটি তৈল আনিয়া বলিল, বাবু, কিছু কাপড় চোপড় আছে নাকি আমাদের কারুর কাছ থেকে একখানা ধুতি চেয়ে আনব? খগেন্দ্র বলিল, ধুতি চায় নে। ভৃত্য বলিল, তবে চান করবেন কি করে? স্নান করব না। খগেন্দ্রর মুখভাব দেখিয়া ভৃত্য কিঞ্চিৎ বিস্মিত ও ভীত হইল। একটু চুপ থাকিয়া আবার বলিল, তবে জল খাবার আনিয়ে দিই। খগেন্দ্র মাথা ঝাঁকাইয়া বলিল, না। ভৃত্য মনে করিল, ও আর কিছুই নয়, বাবু ইহাকে বোধহয় খুবই অপমান করিয়াছেন। মনের সেই খেদে স্নান অথবা জলযোগ কিছুই করিতে চাহিতেছেন না। এই দিক ওই দিক ঘুরিয়া বলিল, আপনার ভগ্নীর সঙ্গে দেখা করবেন কি? তেলা পাঠাবো? পাঠা। বলিয়াই খগেন্দ্র অন্যমনস্ক হইল। ভৃত্য চলিয়া গেল।
খগেন্দ্র তখন তাহার কোটের ভেতর দিককার বুক পকেট হইতে একটি রৌপ্য নির্মিত ফ্লাক্স বাহির করিল। ইহার মধ্যে ব্র্যান্ডি ভরা ছিল। ভ্রু ঘোরাইয়া ফ্লাক্সের মুখটি খুলিয়া সেই নির্জলা সুরা 2-3 ঢোক পান করিল। ফ্লাক্সটি আবার পকেটে রাখিয়া গালে হাত দিয়া চিন্তা আরম্ভ করিল। বড় আশা করিয়াই সে আসিয়াছিল। তাহার বহুদিনের আশা আজ চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়াছে। একে নৈরাশ্যের বেদনা, তাহার উপর খালি পেটে ব্র্যান্ডির প্রভাব। সে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিল। রাখাল কি অভিপ্রায়ে যে বৌরানীর নিকট সকল কথা প্রকাশ করিয়াছে তাহা খগেন্দ্র কিছুতেই অনুমান করিতে পারে নাই, এবং সেই বিষয়ে চিন্তা করিবার শক্তিও তাহার মস্তিষ্কে এখন নাই। তাহার নাক ও কান হইতে আগুন ছুটিতে লাগিল, কিন্তু বুকের ভেতরটা ঠান্ডা হিম হইয়া উঠিতেছে। সুতরাং ফ্লাক্সটি বাহির করিয়া খগেন্দ্র আরও কিঞ্চিৎ পান করিল। অল্পক্ষণ পরেই তাহার ইচ্ছা হইতে লাগিল কাছারি প্রাঙ্গণে খানিক ছুটিয়া বেড়ায়। বুদ্ধি যোগাইল, কিন্তু লোকে তাহা হইলে ভাবিবে তাহার নেশা হইয়াছে, অন্তঃপুরে প্রবেশ করিতে দেবে না, কনকের সহিত সাক্ষাৎ হইবে না। এইরূপ অবস্থায় প্রায় 20 মিনিট কাটিল। ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, বাবু আসুন। খগেন্দ্র টলিতে টলিতে গিয়া ভৃত্যের সঙ্গে চলিল। পূর্বপরিচিত অন্তঃপুর কক্ষের মধ্যে প্রবেশ করিয়া খগেন্দ্র দেখিল কনকলতা তাহার জন্য অপেক্ষা করিতেছে। চেয়ারে গিয়া বসিয়া ঊর্ধ্ব দৃষ্টিতে জিজ্ঞাসা করিল, কনক, কি খবর? কনক শঙ্কিত স্বরে জিজ্ঞাসা করিল, আপনি অমন হয়ে গেলেন কেন? কি হয়েছে আপনার? খগেন্দ্র বলিল, তুমি জানো না? না। তবে কি বিলকুল মিথ্যে কথা নাকি? আমার সঙ্গে ধাপ্পাবাজি করলে? কে কে আবার? তোমাদের ওই রাখাল? তার সঙ্গে দেখা হয়েছে? কি বলেছেন তিনি? আমি এসে তার কাছে টাকা চাইলাম, না দিলে সব প্রকাশ করে দেব বললাম। সে বললে, আমি কাল বৌরানীর কাছে নিজেই সব প্রকাশ করে দিয়েছি। এ কথা কি সত্যি না মিথ্যে? কনক বলিল, সত্যি। খগেন ফ্লাক্স বাহির করিয়া আরেকটু পান করিয়া বলিল, বাড়ির সকলে শুনে কি বলছে? বাড়ির কেউ এখনো জানে না, শুধু বৌরানী জানেন। কিন্তু আপনি এখন খালি পেটে ব্র্যান্ডি খাচ্ছেন কেন? রত্নদীপ খগেন্দ্র বলিল, ব্র্যান্ডি মদের রাজা, একটু খাবে? কনক বলিল, না না, আপনিও খাবেন না। ভদ্রলোকের বাড়ির মধ্যে এইসব কি? ও, বলিয়াই খগেন্দ্র চক্ষু মুদ্রিত করিল। প্রায় মিনিট 2 কাল পর নিজ মস্তকের উপরিভাগে সঘনকর সঞ্চালন করিতে করিতে খিলখিল করিয়া আপন মনে হাসিতে লাগিল। তাহার ভাব দেখিয়া কনক বলিল, ও কি করেন? বাড়ির লোকে মনে করবে কি? খগেন্দ্র চক্ষু বুজিয়া বলিতে লাগিল, প্রথমটা আমারই বুদ্ধিভংশ হয়েছিল। দেখো, প্রথম যখন রাখাল আমায় ওই কথা বললে, তখন ভেবে নিলাম ও হঠাৎ সাধু হয়ে, বুঝেছ কনক, সমস্ত পরিত্যাগ করে যাওয়ার মতলব করছে। এখন তোমার কথা শুনে তবে না স্পষ্ট বুঝতে পারছি ওটা ওর চালাকি। খেলাটা খেলাটা ভালোই খেলেছে। কনক জিজ্ঞাসা করিল, কি খেলা? কি খেলা তুমি জানো না? বুঝতে পারছো না? স্ত্রী বুদ্ধি আর কত হবে। ও ভাবলে কি বুঝেছ? ভাবলে একদিন না একদিন আমার এই জাল তো ধরা পড়েই যাবে।
তখন আমার কি হবে? দেখলে বউরানিও ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। মাছ বড়শি গিলেছে, আর যায় কোথা? এখন যদি বউরানী শোনে ও ভবেন্দ্র নয়, তাহলেও বউরানী ওকে আর ঠেলতে পারবে না। কি বলো কনক? তাই স্থির করলে বউরানীকে সকল কথা বলে বিধবা বিবাহ হোক, সিভিল ম্যারেজ হোক, একটা কিছু করে রাখি। এইসব কথা চাপা থাকে তো বহুত আচ্ছা, আর প্রকাশ হয় তো ড্যাম কেয়ার। উফ, কি বুদ্ধি, কি বুদ্ধি! এই বলিয়া খগেন্দ্র ধীরে ধীরে মাথাটি নাড়িতে লাগিল। কিয়ৎক্ষণ এইরূপ করিয়া বলিল, আচ্ছা আচ্ছা, যাবেন কোথা? বউরানীকে হাত করেছেন, কথাটা প্রকাশ হলে না হয় জেলে যাবার কি কিংবা অর্থচন্দ্র খাবার ভয়ই রইল না, কিন্তু কলঙ্ক, বউরানীর কি একটা কলঙ্ক হবে না? কি বলো কনক? আমি ফের যাচ্ছি রাখালের কাছে, গিয়ে বলছি, তোমার সব মতলবই আমি বুঝেছি, টাকা দেবে তো দাও, নইলে সব প্রকাশ করে দেব। সিভিল ম্যারেজই করো আর বিধবা বিবাহই করো। গিয়ে বঙ্গবাসীতে সপ্তাহের পর সপ্তাহ এসা ছড়া কাটতে আরম্ভ করব যে বাপ বাপ বলে দেশ থেকে পালাতে হবে। ছাড়ছি নে বাবা, সহজে সহজে ছাড়ছি নে। কিন্তু কনক, তুমি ভাই কোনো কর্মের নও। সেই তো বউরানী বিধবা বিবাহে রাজি হলো, আমার তরফ থেকে রাজি করাতে পারলে না? বলিয়াই খগেন্দ্র মাথাটি নাড়িয়া নাড়িয়া মুদিত নেত্র করিয়া গান ধরিল। ভেঁচে থাক বিদ্যাসাগর, চিরজীবী হও তুমি। বেঁচে থাকো বিদ্যাসাগর, চিরজীবী হও তুমি। খগেন্দ্রর অবস্থা দেখিয়া কনক ভীত হইয়া পড়িল। সে তাহার স্কন্ধে হস্তার্পণ করিয়া বলিল, খগেনবাবু, ও খগেনবাবু। খগেন্দ্র যেন সুপ্ত তীর্থের ন্যায় চক্ষু খুলিয়া বলিল, কি? আপনি অমন করছেন কেন? কেন? কি করেছি? আপনার ভয়ানক নেশা হয়েছে, আবল তাবল বকছেন। কি আবল তাবল বকছি? কনক বলিল, আপনি ওসব মতলব পরিত্যাগ করুন, রাখালবাবুর কাছে আর যাবেন না, টাকা পাবার আপনার কোনো আশা নেই। কোনো আশা নেই? না। কেন নেই? সে অনেক কথা, এখন শুনলে আপনি বুঝতেও পারবেন না। আপনার শরীর ভালো নেই, এখন বাইরে যান, স্নান করে খেয়ে একটু ঘুমুন, ওই বেলা আবার কথাবার্তা হবে। খগেন্দ্র দাঁড়াইয়া উঠিল, তাহার চক্ষু দুইটা লাল টকটক করিতেছে, আগুনের মতো জ্বলিতেছে। জিজ্ঞাসা করিল, আমার কোনো আশা নেই? কনক সভয়ে একটু সরিয়া দাঁড়াইয়া বলিল, না। খগেন্দ্র হঠাৎ উন্মত্ত ন্যায় লম্ফ দিয়া তাহাকে এক ধাক্কা দিল। কনক ভূতল সাইনি হইল। অভিনেতার ভঙ্গিতে, পাপিয়সি, এই হলো তোর শাস্তি, বলিয়াই খগেন্দ্র সেইখান হতে টলিতে টলিতে বাহির হইল। সিঁড়ি নামিয়া অঙ্গনের মধ্যস্থলে দাঁড়াইয়া দুই হস্তে তেড়া বাজাইবার সংকেত করিয়া ভাঙা গলায় চিৎকার করিয়া বলিল, তেরে দুম, তেরে দুম। ভাই সকল,
কে কোথায় আছো? শ্রবণ করো। ও ভবেন্দ্র নয়, ভবেন্দ্র নয়, ও ও রাখাল, রাখাল। আর তোমাদের ওই সুরবালাও রাখালের স্ত্রী। বলিয়াই টলিতে টলিতে খগেন্দ্র অন্তঃপুর হইতে বাহির হইল। টলিতে টলিতে কাছারি বাড়ির প্রাঙ্গণ পার হইয়া রাস্তায় গিয়া পড়িল। তাহার অবস্থা দেখিয়া গ্রামবাসীরা সন্ত্রস্ত হইয়া পথ ছাড়িয়া দিল। পল্লী বালকেরা নিরাপদ ব্যবধান হইতে হাততালি দিয়া বলিতে লাগিল, ওরে মাতাল দেখবি আয়। কিন্তু খগেন্দ্র কোনো দিকে দিকপাত মাত্র না করিয়া অনাবশ্যক পদঘর্ষণে ধুলা উড়াইতে উড়াইতে স্টেশন অভিমুখে চলিল। বাইসাইকেলখানির কথা তাহার মনে পড়িল না। আজ প্রাতকাল হইতেই বৌরানী ভালো আছেন, ঔষধ পথ্যাদি সেবন করিয়াছেন, কিন্তু অন্তরের মধ্যে তিনি যেন দুঃসহ যাতনা ও লজ্জা অনুভব করিতেছেন। ঘুণাক্ষরেও তাহা কাহারও নিকট প্রকাশ করেন নাই। রানীমার প্রভৃতির ধারণা শারীরিক দৌর্বল্যের জন্যই হঠাৎ তিনি ওইরকম মূর্ছিত হইয়াছিলেন। কনক আজ মাঝে মাঝে বৌরানীমার সহিত একা ছিল বটে, কিন্তু শতপ্রবৃত্ত হইয়া ও প্রসঙ্গ উত্থাপন করে নাই। বৌরানীও তাহাকে কোনো কথাই জিজ্ঞাসা করেন নাই। কনক দেখিল চিঠিখানির কি হইল, কাহার হাতে পড়িল, এই সকল সম্বন্ধে তাহার বিন্দুমাত্র উৎকণ্ঠা বা কৌতূহল নাই। কনক যখন কক্ষান্তরে খগেন্দ্রের সঙ্গে কথাবার্তা কহিতেছিল, বৌরানী তখন বালিশে হেলান দিয়া শয্যায় বসিয়া করতলে কপল রাখিয়া আকুল নয়নে নিজ অদিষ্ট বিড়ম্বনার কথা চিন্তা করিতেছিলেন। চিন্তার কুল কিনারা নাই। ভাবিতেছিলেন, জন্মান্তরে আমি না জানি কি মহাপাপী না করিয়াছিলাম, যাহার জন্য এই শাস্তি, এই কলঙ্ক আমায় ভোগ করিতে হইল। তাহার চক্ষু এখন শুষ্ক, বুকের ভিতর খণ্ডবদহ, চোখের জল মরিয়া গিয়াছে। সিঁড়ি দিয়া খগেন্দ্র যখন নামিতে লাগিল, তখন তাহার বুটের প্রবল শব্দ বৌরানীর কানে গেল। এই অপরিচিত শব্দে তিনি চমকিয়া উঠিয়া সেই দিকে কান দিয়া রহিলেন। শব্দ ক্রমেই নিচে নামিল। তাহার পর অঙ্গন হইতে সেই বীভৎস চিৎকার। প্রত্যেকটি কথা বৌরানীর কানে গেল। সঙ্গে সঙ্গে বাড়িতে একটা শোরগোল উঠিল, তাহাও তিনি অনুভব করিলেন। অপমান ও ধিক্কার তাহার চারিদিকে বেড়া আগুনের মতো যেন নতুন তেজে জ্বলিয়া উঠিল। মাথা ঝিমঝিম করিতে লাগিল, চেতনা লুপ্ত হইল। তিনি শয্যার উপর মূর্ছিত হইয়া পড়িলেন। কেহই তাহা দেখিতে পাইল না, জানিলও না। ওদিকে খগেন্দ্র প্রস্থান করিবা মাত্র অঙ্গনে অন্তঃপুরিকাগণ সমবেত হইয়া পরস্পর মুখ চালচাই করিতে লাগিল। পূজার ঘর হইতে রানীমা আলু থালু বেশে ছুটিয়া আসিলেন। যাহাকে তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, কি বলে গেল? কনকের ভাই ও কি বলে গেল? রানীমার কানেও খগেন্দ্রের সকল কথা প্রবেশ করিয়াছিল, কিন্তু নিজের কানকে তিনি যেন বিশ্বাসই করিতে পারিতেছিলেন না। এমন সর্বনাশের কথা কি সহসা বিশ্বাস হয়? কেহ রানীমার প্রশ্নের উত্তর দিল না। তখন তিনি রুদ্ধশ্বাসে বলিতে লাগিলেন, কোথায় কনক, কোথায়? সুরবালা কোথায়? একজন রমণী একটা কক্ষের দিকে অঙ্গুলি সংকেত করিয়া বলিল, সুরবালা ওই ঘরে আছে। রানীমা তখন পাগলিনীর মতো সেই কক্ষে গিয়া প্রবেশ করিলেন। দেখিলেন সুরবালা দেওয়াল ধরিয়া দাঁড়াইয়া আছে, কাঁদিতেছে। রানীমা দুই চক্ষু কপালে তুলিয়া জিজ্ঞাসা করিলেন, সুরো, সুরো, ও আমার ভবের নয়? সুরবালা কাঁদিতে কাঁদিতে বলিল, না। ও তোমার স্বামী? হ্যাঁ।
বলিয়াই সুরবালা ফোপাইয়া ফোপাইয়া কাঁদিতে লাগিল। রানীমা তখন বাহিরে আসিয়া ইতস্তত দৃষ্টিপাত করিতে লাগিলেন। হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিলেন, কনক, কনক কই? একজন ছুটিয়া উপরে গিয়া কনককে ডাকিয়া আনিল। তাহাকে দেখিবা মাত্রই রানীমা বলিলেন, হ্যাঁ কনক, তোমার দাদা উঠোনে দাঁড়িয়ে কি বলে গেল বাছা? কনক কোনো উত্তর না দিয়া অবনত মুখে রহিল। রানীমা বলিলেন, যে এসেছে ও কি আমার ভবের নয়? কনক স্পষ্ট বলিল, না। ও সুরবালার স্বামী? হ্যাঁ। রানীমা কপালে করাঘাত করিয়া বলিলেন, হা জগদীশ্বর। এই বলিয়া ছিন্নমূল তরুণ ন্যায় কাঁপিতে কাঁপিতে সেইখানে লুটাইয়া পড়িলেন। ওইদিকে বহির্বাটিতে এই সংবাদ পৌঁছিতে বিলম্ব হয় নাই। খগেন্দ্র টলিতে টলিতে কাছারির প্রাঙ্গণ পার হইবার 1 মিনিট পরেই আমলাদের নিকট সংবাদ পৌঁছিল। নায়েব দেওয়ান কালীকান্তবাবু তখনও কাছারিতে আসেন নাই। তাহাকে ডাকিবার জন্য একজন আমলা ছুটিল। নায়েববাবু তখন ভোজনে বসিয়াছেন। তাড়াতাড়ি সেই কার্য সমাধা করিয়া আচমান্তে গোটা 2 পান মুখে দিয়া স্থলদরের ওপর চাপকানের বোতাম আটিতে আটিতে ছুটিয়া আসিলেন। কাছারিতে পৌঁছাইয়া হাঁপাইতে হাঁপাইতে জিজ্ঞাসা করিলেন, পালিয়েছে? আমলারা বলিল, না। নায়েববাবু তখন জামাদার হনুমান সিং, জামাদার হনুমান সিং এই বলিয়া চিৎকার করিতে লাগিলেন। জামাদার হনুমান সিং আসিয়া দাঁড়াইল। নায়েববাবু হুকুম দিলেন, এই জামাদার हनुमान सिंह, वो जो व्यक्ति हम लोगों को बाबू साज के आया है वो बाबू नहीं है, जो चोर है। जेदना पाइक बरकंदा सब लेके जाओ, बैठोखाना बाड़ी पहाड़ा दाओ, बाबू के भागने मत दाओ। जो हुकुम। বলিয়া জামাদার পাইক বরকন্দাজ একত্র করিতে ছুটিল। নায়েববাবু কপালের ঘর্ম মুছিয়া 2 গ্লাস জল পান করিলেন এবং বলিতে লাগিলেন, আমি সেই কালেই সন্দেহ করেছিলাম, কাউকে বলিনি তাই। 16 বছর যেই মানুষ নিরুদ্দেশ সে কি আর ফেরে? দেওয়ানজি কাকা কাকা শুনেই গলে গেলেন। হতাম যদি আমি দেওয়ান, দেখতাম আমার চোখে কেমন করে ধুলো দিত। ভাগ্যিস আমি চার্চে রয়েছি। হুম, আটকালাম তো, পালাতে তো দিলাম না। দেওয়ানজি যদি থাকতেন এতক্ষণ পাঁচিল টপকে পালিয়ে যেত। ওরে, আরেক গ্লাস জল দে। একজন বৃদ্ধ আমলা বলিল, তা যেন হলো, এখন কর্তব্য কি? নায়েব দেওয়ানমশাই গেলাস নামাইয়া বলিলেন, থানায় খবর পাঠাই। বৃদ্ধ বলিল, দারোগা যখন জিজ্ঞেস করবে উনি যে ভবেন্দ্রবাবু নন তার প্রমাণ কি? শুধু সেই মাতালের কথাটুকুর ওপর নির্ভর বৈদ্য নয়, বর্ধমানের ওই জাল প্রতাপ আচার্যদের মোকদ্দমার কথা সে তো জানেন। জাল প্রমাণ করাটাও তো সোজা কথা নয়। কথাটা শুনিয়া নায়েববাবু দমিয়া গেলেন। তখন সহসা তাহার মনে হইল, যদি মাতালের কথা মিথ্যা হয়, এই যে আমি বাবুর চারিদিকে পাহারাই বসাইলাম, বাবু কি মনে করিবেন? করলই তো আমার চাকরি যাইবে। প্রকাশে বলিলেন, তা সে মাতাল গেল কোথায়? তাকে ডেকে ভালো করে জিজ্ঞাসা করাই যাক না, কতক্ষণ গেছে সে? একজন বলিল, বড় জোর 8 ঘন্টা। নায়েববাবু তখন আবার পেয়াদা পাইকগণকে ডাকাডাকি আরম্ভ করিলেন। তাহারা আসিলে মাতাল বাবুকে খুঁজিয়া ডাকিয়া আনিবার জন্য আদেশ প্রচার করিলেন। বৃদ্ধ আমলাটি বলিল, আমার বিবেচনায় একবার রানীমার সঙ্গে কথা কইলে আপনি ভালো করতেন।
আমরা ধরুন সবাই চাকর, তার হুকুম নিয়ে কাজ করাটাই ভালো। তিনি কি বলেন না বলেন, থানায় খবর পাঠাতে বলেন কিংবা দার্জিলিংয়ে দেওয়ানজিকে তার করতে বলেন, সেটা তো জানলেই হতো। নায়েববাবু বলিলেন, যাবই তো, রানীমার কাছে গিয়ে জিজ্ঞাসা করব। তাকে না জিজ্ঞাসা করে কি কোনো কাজ করব? ওরে, কে আছিস? যা তো, অন্দরে রানীমার কাছে এত্তেলা পাঠা যে নায়েববাবু একবার প্রণাম করতে চান। রানীমার হুকুম আসিতে বিলম্ব হইতে লাগিল। নায়েববাবু চঞ্চল হইয়া উঠিলেন, লোকের ওপর লোক পাঠাইতে লাগিলেন। শেষে তাহার তলব হইল। অন্তঃপুরে প্রবেশ করিয়া কালীকান্তবাবু যথাস্থানে নীত হইলেন। পর্দার আড়ালেই রানীমা ছিলেন। কালীকান্ত উদ্দেশ্যে তাহাকে প্রণাম করিয়া বলিলেন, মা, যা শুনছি এসব কি সত্য? ঝির মুখে রানীমার উত্তর উচ্চারিত হইল, সত্য। উনি তাহলে আমাদের বাবু নন? না। তবে এখন উপায়? উপায় ঈশ্বর যা করবেন। থানায় একটা খবর পাঠাবো? আমি তাকে নজরবন্দিতে রেখেছি। থানায় খবর পাঠিও না, পাইক বরকন্দা ছড়িয়ে নাও। ওকে কেউ যেন অপমান কিংবা বিরক্তি না করে। উনি যখন নিজের ইচ্ছায় চলে যাবেন তখন যাবেন। আর কোনো হুকুম আছে? বৌমার ব্যারাম বড্ড বেড়েছে, স্টেশনে ঘোড়সওয়ার ছুটিয়ে দাও। কৃষ্ণনগরে সাহেব ডাক্তারকে টেলিগ্রাফ করো যেন তিনি সন্ধ্যের গাড়িতে নিশ্চয়ই এসে পৌঁছন। যত টাকা আবশ্যক টেলিগ্রাফে তাকে পাঠিয়ে দাও। সন্ধ্যের গাড়ির সময় স্টেশনে পালকি নিয়ে 16 জন বেহারা যেন উপস্থিত থাকে। ডাক্তার সাহেবকে নিয়ে আসবে। আর কোনো হুকুম আছে? দেওয়ানজিকে আসতে টেলিগ্রাফ করব? না। প্রণাম করিয়া নায়েব মহাশয় বিদায় গ্রহণ করিলেন। রানীমার আচরণে তিনি হতভম্ব হইয়া পড়িয়াছেন। ধীর পদবিক্ষেপে কাছারিতে ফিরিয়া প্রথমেই রানীমার হুকুমগুলি তামিল করিলেন। তারপর নিজ কেশহীন মস্তগ্রভাগে হস্ত সঞ্চালন করিতে করিতে ক্রমাগতই ভাবিতে লাগিলেন, যে ব্যক্তি এমন সর্বনাশ করিয়াছে, যাহাকে মাটিতে কোমর অবধি পুতিয়া ডালকুত্তা দিয়া খাওয়া এলেও রাগ যায় না, সেই জুয়াচোরের ওপর রানীমার এমন সদয় কেন? সদয় হইবার কারণ আছে। কনকলতা চিঠি বাহির করিয়া তাহার নিকট প্রমাণ করিয়াছে, মাতাল আসিয়া এই কথা প্রকাশ করিবে যখন ঘুণাক্ষরেও রাখাল জানিত না, তখন সে শতপ্রবৃত্ত হইয়া বউরানীকে সমস্তই জানাইয়াছিল। কনক তাহাকে বুঝাইয়াছে, রাখাল যে সময়মতো সাবধানতা অবলম্বন করিয়া এই পবিত্র কুলের দীপ্তিটুকু অপরিম্লান রাখিল, এজন্য সে ইহাদের কৃতজ্ঞতারই পাত্র, এবং জন্ম দরিদ্র হইয়াও এই বিপুল সম্পত্তি লাভের প্রলোভনকে জয় করিয়া ধর্মপথে অটল রহিল, সেজন্য ভক্তির পাত্রও বটে। সেই যে খগেন্দ্রের উন্মত্ত গর্জন শুনিয়া বউরানী সংজ্ঞা হারাইয়াছিলেন, তাহার পর সেই অবস্থাতেই তিনি পড়িয়া রহিলেন। অর্ধঘণ্টা কাল কেহই তাহার খোঁজ খবর লইল না। অর্ধঘণ্টা পর একজন পরিচারিকা কি করিতে সেই কক্ষে আসিয়াছিল, সেই প্রথমে সকলকে সংবাদটা দিল। অনেক কষ্টে তাহার মূর্ছাভঙ্গ করা হইল। মূর্ছাভঙ্গের অনতিকাল পরে তিনি প্রবল জ্বরে আক্রান্ত হইয়া পড়িলেন। সন্ধ্যার গাড়িতে কৃষ্ণনগরের সিভিল সার্জন আসিলেন। 3 দিন জ্বরভোগের পর ডাক্তার সাহেবের অবিশ্রান্ত চিকিৎসায় রাত্রি দ্বিপ্রহর হইতেই বউরানীর জ্বরটা নরম পড়িতে লাগিল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার লুপ্ত চেতনাও ফিরিয়া আসিল। সুরবালা তখন বউরানীর শয্যাপার্শ্বে বসিয়া তাহার মাথাটির কাছে মৃদু মৃদু পাখার বাতাস করিতেছিল। সুরবালার পানে চাহিয়া অত্যন্ত ক্ষীণ স্বরে বলিলেন, তুমি সারা রাত বসে রয়েছ? সুরবালা বলিল, না,
আমি তো বেশিক্ষণ আসিনি, রানীমা ছিলেন এতক্ষণ। আমাকে বসিয়ে তিনি গঙ্গা স্নানে গেছেন। তিনি এই 2 দিন স্নানও করেননি, খানও নি। বউরানী বলিলেন, 2 দিন? আমার অসুখ কদিন হয়েছে? আজ 3 দিন হলো না? পরশু দুপুরবেলা তুমি হঠাৎ মূর্ছা গিয়েছিলে। বউরানী যেন ভাবিতে চেষ্টা করিয়া বলিতে লাগিলেন, পরশু দুপুরবেলা? ও হ্যাঁ। বলিয়াই তিনি চক্ষু মুদিত করিলেন। তাহার সেই মুদিত চক্ষুরই পল্লব ভেদ করিয়া ফোঁটা ফোঁটা জল পড়িতে লাগিল। তাহাকে কাঁদিতে দেখিয়া সুরবালা কি করিবে কি বলিবে কিছুই যেন ভাবিয়া পাইল না। হঠাৎই বলিয়া ফেলিল, ডাক্তার সাহেব কাল বলেছিলেন। বলিয়াই চুপ করিল। বউরানী চক্ষু খুলিয়া সুরবালার মুখের পানে চাহিলেন, জিজ্ঞাসা করিলেন, কে? সুরবালা বলিল, ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব কে? কৃষ্ণনগর থেকে ডাক্তার সাহেব এসেছেন কি না? কৃষ্ণনগর থেকে ডাক্তার সাহেব এসেছেন বুঝি? কবে? পরশু সন্ধেবেলা। বটে। বলিয়াই বউরানী অন্যদিকে চাহিয়া কি যেন ভাবিতে লাগিলেন। সুরবালা বলিল, তিনি বলেছেন তুমি একটু ভালো হলেই তোমাকে হাওয়া বদলাতে নিয়ে যেতে হবে। বউরানীর চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। বলিলেন, তার আর দরকার নেই। সুরবালা বলিল, কেন? সব শুনেছ তো? শুনেছি। তবে আমার আর বেঁচে কি হবে? সুরবালা বলিল, তুমি ওই কথা বলছো কেন ভাই? আমি একদিন ওই কথা বলেছিলাম, তাতে তুমি আমায় কি বলে তিরস্কার করেছিলে মনে করে দেখো। বউরানী একটি কম্পিত দীর্ঘশ্বাস ফেলিলেন। পরে বলিলেন, তোমার অবস্থায় আমার অবস্থায় যে অনেক প্রভেদ ভাই। আমার জীবন যে কলঙ্কিত হয়ে গেছে। এ জীবন যত শীঘ্র শেষ হয় ততই ভালো। সুরবালা পাখাটি নামাইয়া আকুলভাবে বউরানীর একখানি হাত নিজ হাতের মধ্যে লইল। বলিল, ও কথা কেন বলো তুমি? তোমার তো কোনো দোষ নেই। বউরানী মাথাটা নাড়িয়া বলিলেন, আমার পোড়া অদিষ্টের দোষ। সুরবালা বলিল, তুমি তো নিজের স্বামী যে নেই। এই কথায় বউরানী একটু উত্তেজিত হইলেন। তাহার চক্ষু যুগল প্রদীপ্ত হইয়া উঠিল। বলিলেন, সে কথা তো 100 বার, 1000 বার। সুরবালা উৎসাহিত হইয়া বলিল, তাহলে তোমার দেহ মন দুই তো খাঁটি আছে। কলঙ্কিত হয়েছ কেন বলছো? পাথরের মূর্তিকে মানুষ যে ঈশ্বর মনে করে পুজো করে, সেই পুজো পাথর পায় নাকি ঈশ্বর পান? তুমিও তেমনি তোমার স্বামীকেই পুজো করেছ। বউরানী চক্ষু মুদিত করিয়া বলিলেন, আচ্ছা, ভেবে দেখি। সুরবালা আগ্রহে তাহার মুখখানির পানে চাহিয়া রহিল। বউরানীর চক্ষুর পল্লব মাঝে মাঝে কাঁপিতে লাগিল। নিঃশ্বাসও মাঝে মাঝে কাঁপিয়া কাঁপিয়া উঠিল। কিয়ৎক্ষণ এইরূপ কাটিলে তিনি চক্ষু খুলিয়া আবার সুরবালার দিকে চাহিলেন। সেই দৃষ্টি কৃতজ্ঞতা মাখানো। বলিলেন, হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। একটা কাজ করো না ভাই। কি বলো? আমার ওই দেরাজে ওই মাঝের খাটালে ডান দিকের দেরাজটি খোলো। তার ডান দিকের কোণে সবার নিচে একটা হাঁটির দাঁতের বাক্স আছে, নিয়ে এসো। সুরবালা উঠিয়া গিয়া দেরাজ খুলিয়া বাক্সটি বাহির করিয়া আনিল। বউরানী বাক্সটি লইয়া
যেন স্নেহের সহিত বুকের উপর রাখিলেন। সুরবালা বলিল, এতে কি আছে ভাই? বউরানী বাক্সটি আস্তে আস্তে খুলিলেন। ভেতরে একটা রেশমি রুমালে কি বাঁধা রহিয়াছে দেখা গেল। পুঁটলিটি বুকের উপর রাখিয়া আস্তে আস্তে খুলিতে লাগিলেন। বাহির হইল কতকগুলি কড়ি। সুরবালা জিজ্ঞাসা করিল, এ কিসের কড়ি ভাই? বউরানীর অধর প্রান্তে একটু হাসি খেলিয়া গেল। বলিলেন, বাসি বিয়ের পরদিন ফুলশয্যার আগে কড়ি খেলতে হয় না? এগুলো আমাদের সেই খেলার কড়ি। কথাটা শুনিয়া সুরবালার চক্ষু জলে ভরিয়া আসিল। বউরানী সুরবালার দিকে পাশ ফিরিলেন। রুমালখানি বিছানায় মেলিয়া হাত দিয়া সেইখানিকে চস্ত করিয়া কাপড়গুলিকে একটি একটি করিয়া গুনিয়া তাহার উপর রাখিলেন। শেষেরটি রাখিয়া ব্যস্ত হইয়া বিছানা হাতড়াইতে লাগিলেন। বলিলেন, একটা যে কম ভাই। রত্নদীপ সুরবালা খুঁজিতে লাগিল। একটি কড়ি কি করিয়া দলভষ্ট হইয়া পাশের বালিশের নিচে আত্মগোপন করিয়াছিল। সুরবালা সেটি কুড়াইয়া বউরানীর হাতে দিল। বউরানী সেটিকে হাতে লইয়া নিরীক্ষণ করিতে লাগিলেন। যেন কড়ি নয়, একটি মানিক, হারানো মানিক পাওয়া গিয়াছে। দেখিয়া সেটি রুমালের উপর রাখিয়া আবার সকল কড়ি গণনা করিলেন। তাহার পর রুমালটি সযত্নে বাঁধিয়া বাক্সে রাখিয়া বলিলেন, দেরাজে সেইখানে আবার রেখে দিয়ে এসো ভাই। সুরবালা দেরাজ বন্ধ করিয়া আসিয়া দেখিল বউরানী চক্ষু মুদিত। সুরবালা তাহার কাছে বসিলে ক্ষণেকের জন্য চক্ষু খুলিয়া বলিলেন, আমার ঘুম আসছে। আচ্ছা, ঘুমো বলিয়াই সুরবালা তাহার মাথার ওপর আবার মৃদু মৃদু পাখা করিতে লাগিল। বউরানী শীঘ্রই ঘুমাইয়া পড়িলেন। সুরবালা দেখিল তাহার সেই সুপ্তিমগ্ন মুখে কয়েক দিবস পর আজ যেন শান্তির ছায়া। অন্তঃপুরের মধ্যে সুরবালার পরিচয় যে স্ত্রীলোক বাস করিতেছে সে রাখালের স্ত্রী, এই কথা খগেন্দ্র প্রচার করিয়া যাইবার কিছুক্ষণ পর রাখালের কর্ণেও প্রবেশ করিল। শুনিয়া তাহার বিস্ময়ের অবধি রহিল না। ৫-৬ মাস পূর্বে যে লীলাবতী বসন্তপুর হইতে নবীনচন্দ্রের সহিত নিরুদ্দেশ হইয়াছিল, সে যে কি ঘটনাচক্রে আসিয়া এই পরিবার মধ্যে আশ্রয় লাভ করিতে সমর্থ হইল, তাহা রাখাল কিছুতেই বুঝিতে পারিল না। স্মরণ করিয়া দেখিল সুরবালার নাম যে বারংবার শুনিয়াছে, কিন্তু এক মুহূর্তের জন্য সে তাহাকে চক্ষে দেখিতে পায় নাই। সুতরাং সে যে নিজেকে রাখালের চক্ষু হইতে অন্তরালে রাখিতে বিশেষ যত্নবতী ছিল, ইহাতে রাখালের অনুমান মাত্র সন্দেহ রহিল না। এই সকল বিষয় চিন্তা করিয়া তাহার কৌতূহল ক্রমেই বর্ধিত হইয়া উঠিল। কাহাকেই বা জিজ্ঞাসা করে? অন্তঃপুরের দ্বার তাহার জন্য চিরদিনের মতো রুদ্ধ। দুই একজন ঝি এখনো মাঝে মাঝে তাহার নিকট কার্য উপলক্ষে আসিতেছে বটে, কিন্তু তাহাদিগকে এ বিষয়ে কোনো কথা জিজ্ঞাসা করিতে রাখালের প্রবৃত্তি হইল না। কনকলতার সঙ্গে তাহার শেষ কথা হইয়াছিল, তাহাও রাখালের স্মরণ হইল। এইখান হইতে বিদায় গ্রহণের পূর্বে একবার সাক্ষাতের জন্য কনকের স্বনির্বন্ধ অনুরোধ তখন প্রহেলিকা বলিয়াই মনে হইয়াছিল। এখন রাখাল বেশ বুঝিতে পারিল এ ব্যাপারের সহিত সে অনুরোধের নিশ্চয়ই কোনো সম্বন্ধ আছে। বউরানীর অবস্থা আর নিতান্তই সংকটাপন্ন নহে, এটুকু শুনিবার জন্যই রাখাল অপেক্ষা করিয়াছিল। এখন তাহা শুনিয়াছে, অথচ যাইতে পারিতেছে না। লীলাবতীর সহিত পুনর্মিলিত হইবার আকাঙ্ক্ষাও তাহার নাই। সে যেরূপ শুনিয়াছে এবং বিশ্বাস করিয়াছে, তাহাতে সে আকাঙ্ক্ষা থাকিতেও পারে না। তবে যাহাকে মন্ত্র উচ্চারণ করিয়া বিবাহ করিয়াছিল, এত বৎসর ধরিয়া যাহাকে স্বীয় অর্ধাঙ্গিনীর স্বরূপ মনে করিত, তাহার কি হইয়াছে এবং পরিণামে কি হইবে, ইহা জানিবার জন্য একটা আগ্রহ রাখালের মনকে অধিকার করিয়া রহিল। কনকলতার সহিত কেমন করিয়া তাহার সাক্ষাৎ হয় এবং সাক্ষাৎ না করিয়াও চলিয়া যাইতে পারে না,
এরূপ দ্বিধায় পড়িয়া আরও 2 দিন কাটিয়া গেল। তৃতীয় দিন প্রাতে শুনিল দেওয়ানজিকে দার্জিলিংয়ে টেলিগ্রাম করা হইয়াছে, কল্য তিনি আসিয়া পৌঁছবেন। রানীমা এবং বৌরানীর তীর্থযাত্রার আয়োজন করিতেছেন, দিনও স্থির হইয়া গিয়াছে। শুনিয়া রাখাল ভাবিল, আমি নড়িতে চাহিতেছি না, তাই ইহারা তাড়াতাড়ি চলিয়া যাইতেছেন। দুর্জনের জন্য স্থান ত্যাগে উদ্যত হইয়াছেন, সুতরাং তাহার আর বিলম্ব করা চলে না। সে বিকালের গাড়িতেই রওনা হইবে স্থির করিল। রানীমা যে তাহার প্রতি নিতান্তই নিষ্করুণ নহেন, তাহারই আজ্ঞায় নজরবন্দির পাহারা, অন্যান্য প্রকারের অপমান এবং পুলিশের হাতকড়ি হইতে নিষ্কৃতি পাইয়াছে, ইহা সে অবগত ছিল। তাই ভাবিল তাহাকে একবার প্রণাম করিতে যাইবে এবং সেই সঙ্গে কনকলতার সহিত একবার সাক্ষাৎ লাভের অনুমতি প্রার্থনা করিবে। স্নানাদি শেষ হইলে রাখাল অন্তঃপুরে এত্তেলা পাঠাইয়া দিল। সঙ্গে সঙ্গেই রানীমা তাহাকে আহ্বান করিলেন। অন্তঃপুরে প্রবেশ করিবা মাত্রই যেটি সর্বপ্রথম কক্ষ সেই কক্ষেই রাখালকে বসাইল। অল্পক্ষণ পর রানীমা আসিয়া প্রবেশ করিলেন। রাখাল দেখিল তাহার মুখ অবনত, মেঘের মতো গম্ভীর। তাহার বসিবার আসন ছিল, কিন্তু তিনি উপবেশন করিলেন না। রাখাল এক পা করিয়া তাহার সম্মুখে আসিল। কি বলিয়া সম্বোধন করিবে, মা বলিবার অধিকার আর তিনি তাহাকে দিবেন কিনা স্থির করিতে পারিল না। ধীরে ধীরে নতজানু হইয়া ভূমিতে মস্তক স্পর্শ করিয়া সে প্রণাম করিল। তাহার পর কষ্টে অশ্রুরোধ করিয়া নত নেত্রে বলিল, আমার সকল অপরাধ ক্ষমা করুন। বলিয়াই সে আকুল নয়নে ঊর্ধ্বমুখে রানীমার দিকে চাহিল। দেখিল তাহার 2 চক্ষু দিয়া দর দর ধারায় অশ্রু বহিতেছে। দেখিয়া রাখালেরও চক্ষের বাঁধ ভাঙিল। কম্পিত কণ্ঠে সে বলিল, আপনাকে মা বলে সম্বোধন করার যোগ্য আমি নই। আমি মহাপাপী। যদি অনুমতি করেন তাহলে আপনার পায়ের ধুলো নিয়ে জন্মের মতো বিদেয় হয়। রানীমার ওষ্ঠযুগল কাঁপিতে লাগিল। তিনি বলিলেন, বাবা। আর কিছুই বলিতে পারিলেন না। প্রবল অশ্রুবন্যায় তাহার বক্তব্য ভাসিয়া গেল। অঞ্চলটি মুখের ওপর চাপিয়া তিনি ফোঁপাইতে লাগিলেন। রাখাল বলিল, আমি নিজেকে যত দুর্ভাগ্য মনে করেছিলাম দেখছি তা নয়। আপনি আমায় পুত্র সম্বোধন করে আমাকে মা বলবার অধিকার আমায় দিলেন। মা, তবে আমি আসি। বলিয়াই রাখাল ভূমিতে আবার প্রণত হইল। চক্ষু হইতে অঞ্চল উন্মোচন করিয়া রানীমা বলিলেন, বাবা, এসো। আশীর্বাদ করি যেন ধর্মে মতি অচল থাকে, যেন আবার তুমি সুখী হও। বলিয়াই ধীরে ধীরে তিনি দ্বারের দিকে অগ্রসর হইলেন। দ্বারের নিকট পৌঁছিয়া হঠাৎ থামিয়া বলিলেন, একটু অপেক্ষা করো, কনক তোমার সঙ্গে দেখা করবে। রাখাল কিন্তু কনকের সহিত সাক্ষাৎ করিবার কথা ভুলিয়া গিয়াছিল। প্রায় 5 মিনিট অপেক্ষা করিবার পর কনকলতা সেই কক্ষে প্রবেশ করিল। রাখাল তখন একটা চেয়ারে বসিয়াছিল। কনক আসিয়া রাখালের অনতি দূরে দাঁড়াইল এবং তাহার অনুরোধ সত্ত্বেও উপবেশন করিল না। কনক মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, আপনি কি আজই চললেন? রাখাল বলিল, বিকেলের গাড়িতে যাব। বৌরানী এখন কেমন আছেন? কনক বলিল, লোকের কাছে দেখাতে চাচ্ছেন যে তিনি খুবই ভালো আছেন, কিন্তু আমার বিশ্বাস তা নয়। রাখাল বলিল, শুনছি পরশুদিনই তীর্থযাত্রা করবেন। শরীরের এই অবস্থায় এত তাড়াতাড়ি যাওয়াটা কি ঠিক হবে? সে কথা আমরা সকলেই তাকে বলে বলে হেরে গেছি। তিনি আর কিছুতেই এখানে থাকতে চান না। কোথায় যাওয়া স্থির হয়েছে? কাশী। আপনি এখন কোথায় যাবেন? রাখাল বলিল,
আমি কলকাতায় যাচ্ছি, তারপর সেখান থেকে অন্য কোথাও চলে যাব। কনক বলিল, লীলাবতী এখানে রয়েছে তা শুনেছেন কি? শুনেছি। তার কি ব্যবস্থা করলেন? নিজের ব্যবস্থা সে তো নিজেই করেছে, আমি আর কি ব্যবস্থা করব তার? আপনি তো সবই জানেন। আমি জানি, কিন্তু আপনি জানেন না। লীলাবতী সম্বন্ধে আপনি একটা মহাভ্রমে পড়েছেন। এই কথা শুনিয়া রাখাল চমকিয়া উঠিল, বলিল, কেন, কি ভ্রমে পড়েছি? কনক বলিল, আপনার স্ত্রী সতী সাধ্বী, তবে কিঞ্চিত নির্বোধ, শুধু নিজের বুদ্ধি দোষে এই ফ্যাসাদটি বাঁধিয়েছে। রাখাল আগ্রহে উদ্গ্রীব হইয়া বলিল, কিরকম? কনক তখন একটু একটু করিয়া লীলাবতীর ইতিহাস রাখালের নিকট ব্যক্ত করিল। রাখাল শুনিয়া কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিল। শেষে বলিল, এই কথা তুমি তো ওই লীলার কাছেই শুনেছ। ওর কথায় বিশ্বাস কি? নিজের দোষ ঢাকবার জন্য ওই রকম একটা কিছু ও এখন বলবে। কনক বলিল, ওর কাছে প্রথম এই কথা শুনিনি রাখালবাবু। তবে কার কাছে শুনলে? আপনার কোনো বন্ধুর কাছে। আমার বন্ধু? কে? সেই যে, যিনি ব্র্যান্ডি খান, খগেন্দ্রবাবু। আপনার প্রতি অকৃত্রিম বন্ধুতাবশত তিনি আপনার জীবনচরিতের উপকরণ সংগ্রহ করতে করতে এই সমস্ত কথা জানতে পেরেছিলেন। রাখাল কনকের মুখের পানে চাহিয়া রহিল। তাহার মনে সন্দেহ হইতে লাগিল, লীলাবতীর প্রতি স্নেহবশত তাহার মঙ্গলার্থে হয়তো মিথ্যা করিয়া এ সমস্ত বলিতেছে। কনক বলিল, ও কি, আমার কথায় আপনি অবিশ্বাস করছেন নাকি? রাখাল বলিল, আপনার এই সকল কথা সত্য তার প্রমাণ কি? প্রথমত, আমি আপনাকে মিথ্যা কেন বলবো? আমার তাতে কি লাভ? লীলাবতী আপনার সখী, সখীর উপকার করা। লীলাবতী আমার সখী নয়, তবে বিপন্নের উপকার করা। কনক একটু হাসিল, বলিল, কারোর উপকার করা আমার কুষ্টিতেই লেখেনি রাখালবাবু, সেসব কিছু নয়। কিন্তু আপনি যদি প্রমাণ চান, আমি একটা প্রমাণ দিতে পারি। রাখাল বলিল, কি প্রমাণ? কনক বলিল, আপনার পরম বন্ধুর হস্তাক্ষর। বলিয়াই তাড়াতাড়ি বাহির হইয়া গেল। 2 মিনিট পর ফিরিয়া আসিয়া রাখালের হাতে কয়েকখানি চিঠি দিল। রাখাল একে একে সেই পত্রগুলি পড়িল, খামগুলি উল্টাইয়া পাল্টাইয়া ডাকঘরের ছাপগুলি পরীক্ষা করিল। অবশেষে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া অন্যদিকে চাহিয়া রহিল। কনক বলিল, কি ভাবছেন? লীলার ওপর আপনার কোনো সন্দেহ আছে নাকি আর? রাখাল জিজ্ঞাসা করিল, রানীমা এসব কথা জানেন? এখন তিনি সবই জানতে পেরেছেন। তার এই সম্বন্ধে কি মত? কনক বলিল, তার মত আপনি কি তার ব্যবহারেই বুঝতে পারেননি? রাখাল আশ্চর্য হইয়া বলিল, কেন, কি ব্যবহার? কনক বলিল, আমার সঙ্গে দেখা করতে তিনি কি আপনাকে বলে যাননি? ও হ্যাঁ, ঠিকই বটে। আচ্ছা, রানীমা কি বলেছেন কনক? সকল কথা শুনে এই সব চিঠি পড়ে রানীমা আপনার গিন্নির বুদ্ধির তারিফ করতে লাগলেন। রাখাল অধীর হইয়া বলিল, লীলাবতীকে আমার গ্রহণ করা সম্বন্ধে তিনি কি কিছু মত প্রকাশ করেছেন? হ্যাঁ, তা করেছেন বইকি। তিনি বলেছিলেন, নিজের বিবাহিতা স্ত্রীকে বিনা দোষে ত্যাগ করে রাখাল কখনোই অধর্ম করবে না। অবনত মুখে রাখাল চিন্তা করিতে লাগিল, আবার তুমি সুখী হবে।
রানীমার এই আশীর্বচনের গুঁড়ো ইঙ্গিতটুকু সে বুঝিতে পারিল। কনক বলিল, লীলাকে এখানে পাঠিয়ে দেব? রাখাল বলিল, না, এখন থাক। আমার সঙ্গে সে যাবে, তাকে প্রস্তুত থাকতে বলবেন। এখন বিদায় নিই। আপনার উপকার আমি জীবনে ভুলব না। সেই দিনই অপরাহ্নে রাখাল ও তাহার স্ত্রীকে লইয়া গ্রাম হইতে দুইখানি পালকি বাহির হইল। কলিকাতায় পৌঁছাইয়া সেইখানে একটি ক্ষুদ্র বাড়ি ভাড়া লইল। মাসখানেক থাকিয়া রাখাল চাকরির চেষ্টা করিতে লাগিল। রানীমা লীলাবতীকে কিছু অর্থ দিয়াছিলেন, সুতরাং রাখালকে কোনো কষ্টে পড়িতে হয় নাই। 1 মাস হাঁটাহাঁটির পর বেঙ্গল নাগপুর রেলওয়ের একটি ছোট স্টেশনে ছোটবাবু হইয়া রাখাল কলিকাতা পরিত্যাগ করিল। আরও মাস 2 পর লীলাবতী একদিন কনকলতার নিকট হইতে একখানি পত্র পাইল। তাহা পাঠে জানা গেল, কনক ও রানীমার হাতে পায়ে ধরিয়া ইহাদের সহিত কাশী গিয়াছিল। সেইখানে পৌঁছিয়া বৌরানীর পীড়া উত্তরোত্তর বর্ধিত হইতে থাকে। বিগত রাস পূর্ণিমার দিন তাহার কাশী লাভ হইয়াছে। মৃত্যুর 2 দিন পূর্বে ফুলশয্যা উৎসবের সেই কড়িগুলি তিনি আঁচলে সর্বদাই বাঁধিয়া রাখিতেন, এবং তাহারই অনুরোধক্রমে কড়িগুলিও তাহার সহিত চিতায় স্থান লাভ করিয়াছে।